হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শাখার বা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসো আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে বিক্রয় প্রসারের কৌশল, পন্থা বা হাতিয়ার। যে কোনোভাবে এই কোয়েশ্চেনটি আসতে পারে যে বিক্রয় প্রসারের কৌশল, পন্থা বা হাতিয়ার, তিনটা নামই একই বা প্রকারভেদও বলতে পারো অনেক সময়। সেই টপিকসটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা জানো যে আমরা অষ্টম অধ্যায় নিয়ে শুরু করেছি দ্বিতীয় পত্রে, এবং আজকে আমাদের লেকচার নাম্বার 24। আজকে আমরা বিক্রয় প্রসার এবং বিজ্ঞাপন এই যে অধ্যায়ের আমরা বিক্রয় প্রসার নিয়ে আলোচনা করেছি এর আগের ক্লাসে। বিক্রয় প্রসার কাকে বলে, বিক্রয় প্রসার গুরুত্ব। আজকে আমরা পড়ব বিক্রয় প্রসারের কৌশল, পন্থা বা হাতিয়ার। তোমাদেরকে আমি বলেছি যে বিক্রয় প্রসার কি। বিক্রয় প্রসার হচ্ছে একটি স্বল্পমেয়াদী উদ্দীপনামূলক কার্যক্রম যারা কোম্পানি কর্তৃক গৃহীত হয়। মূল উদ্দেশ্য কি, প্রতিষ্ঠানের বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি করা, অর্থাৎ পূর্বের তুলনায় বিক্রয়টাকে বাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন সময় কোম্পানিগুলো গ্রহণ করে থাকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে বিক্রয় প্রসার, যেটা মার্কেটিং প্রমোশন বা বাজারজাতকরণ প্রসারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, তাই তো? আচ্ছা, তো আজকে আমরা সেই বিক্রয় প্রসারের যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো বাবা, বিক্রয় প্রসারের কৌশল বা পন্থা বা হাতিয়ারকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 1, 2, 3। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসার, 2 নম্বর হচ্ছে কারবার বা ডিলার ও পুনঃ বিক্রেতাদের বিক্রয় প্রসার, 3 নম্বর হচ্ছে ব্যবসায় বা বিক্রয় কর্মীদের জন্য বিক্রয় প্রসার। ক্লিয়ার? দেখো আবারও আমি রিপিট করতেছি তোমাদের সুবিধার্থে যে বিক্রয় প্রসারের কৌশল, পন্থা বা হাতিয়ারকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসার, 2 নম্বর কারবার ও ডিলার ও পুনঃবিক্রেতাদের বিক্রয় প্রসার, 3 নম্বর হচ্ছে ব্যবসায় ও বিক্রয় কর্মীদের জন্য বিক্রয় প্রসার। এখন আজকে আমরা প্রথম আলোচনা করব। দেখো যে ভোক্তামুখী বিক্রয় প্রসার কি। সাধারণত চূড়ান্ত ভোক্তাদের পণ্য ক্রয়ে উৎসাহিত করার জন্য বা উদ্বুদ্ধ করার জন্য যে ধরনের কৌশল গ্রহণ করা হয় তাকে বলা হয় কি, ভোক্তামুখী বিক্রয় প্রসার। ভোক্তা বলতে আমরা বুঝি যে চূড়ান্ত ক্রেতা বা ভোক্তা, যারা মূলত ফাইনাল ইউজার, একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের ফাইনাল ইউজার কারা, চূড়ান্ত ভোক্তা, তাই তো? চূড়ান্ত ব্যবহারকারী বা ভোক্তা, তাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য যে বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয় তাকে বলা হয় ভোক্তামুখী বিক্রয় প্রসার। তোমাদের যদি পরীক্ষায় আসে যে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলতে কি বোঝো, এক মার্কের সৃজনশীল কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে তোমরা বলবে কি, যে প্রসারমূলক কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত ভোক্তাদের পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করা হয় তাকে বলা হয় ভোক্তামুখী বিক্রয় প্রসার। ক্লিয়ার? হ্যাঁ, যে প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত ভোক্তাদের পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করা হয় তাদেরকে বলা হয় ভোক্তামুখী বিক্রয় প্রসার। এখন আসো ভোক্তামুখী বিক্রয় প্রসারের প্রকারভেদ বা কীভাবে তাদেরকে তোমার উদ্বুদ্ধ করা হবে তার সেগুলোকে যেভাবে ভাগ করা হচ্ছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। 1 নম্বর হচ্ছে নতুন পণ্য উপস্থাপন, 2 নম্বর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা, 3 নম্বর হচ্ছে ভোক্তাদের মনে অনুকূল মনোভাব সৃষ্টি। আচ্ছা, আমরা 1 নম্বর আলোচনা করব। ভোক্তামুখী বিক্রয় প্রসারের মধ্যে 1 নম্বর যে বিষয়টা আছে যে নতুন পণ্য উপস্থাপন। একজন বাজারজাতকারী বা একজন উৎপাদনকারীকে তার নতুন পণ্য যখন সে বাজারে নিয়ে আসবে তখন তার পণ্যটি বাজারে নিয়ে আসতে গেলে তাকে কিছু প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। কী ধরনের প্রসারমূলক কার্য? নমুনা বিতরণ, অর্থাৎ স্যাম্পল পণ্য বিতরণ। অনেক কোম্পানি আছে, বিশেষ করে ওষুধ কোম্পানিগুলো এই ধরনের কাজগুলো করে থাকে। তারা কি করে থাকে, তাদের পণ্যটা বাজারে নতুনভাবে চালু করার জন্য তারা আগেও ওই পণ্যটা স্যাম্পল তারা ডাক্তারদের কাছে পৌঁছে দেয় আগে। ডাক্তারও এই পণ্যের স্যাম্পলগুলো দেখে পণ্য সম্পর্কে অবগত হতে পারে। হ্যাঁ, এই জন্য এই সমস্ত স্যাম্পল বিতরণের মাধ্যমে ডাক্তারদেরকে ওই পণ্য বা সেবা ক্রয়ে বা পণ্যটা সেবা তার প্রেসক্রাইব করার জন্য তারা কি করে থাকে, উদ্বুদ্ধ করে থাকে, তাই তো? এই জন্য নমুনা বিতরণের মাধ্যমে নতুন পণ্য উপস্থাপন করা হয়, তাই তো? যে নতুন পণ্য বাজার উপস্থাপন বা প্রবর্তন করতে হলে নমুনা পণ্য বিতরণ করতে হয় বা নমুনা পণ্য বিতরণ করা প্রয়োজন হয়। সাধারণত ওষুধ, প্রসাধনী, মিনিপ্যাক, শ্যাম্পু ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ কৌশল প্রয়োগ হতে দেখা যায়। আচ্ছা, আরেকটি হচ্ছে কি, সৌজন্য পণ্য বিতরণ।
এখানে কি হচ্ছে সৌজন্য পণ্য বিতরণ। হ্যাঁ, ভোক্তা নতুন পণ্য উপস্থাপনের ক্ষেত্রে অনেক সময় সৌজন্য পণ্য বিতরণ করতে হয়, যে তুমি মূল যে পণ্য সে পণ্যের সঙ্গে একটি, দেখা যাচ্ছে তোমার পণ্যটা হচ্ছে সাবান, তুমি সাবানের সঙ্গে তুমি একটা মিনি প্যাক শ্যাম্পু দিয়ে দিলে, এটা হচ্ছে তোমার সৌজন্য পণ্য। হ্যাঁ, অনেক সময় শিক্ষকদের সৌজন্য কপি দিয়ে যায় তোমার লাইব্রেরি থেকে এসে, এগুলো হচ্ছে সৌজন্য পণ্য, যে তোমার সৌজন্য পণ্য বিতরণের প্রয়োজন পড়ে তাহলে এই নতুন পণ্য উপস্থাপনের ক্ষেত্রে। এরপর হচ্ছে কি অর্থ ফেরত পদ্ধতি, মানি ব্যাক গ্যারান্টি। অনেক সময় কোম্পানিগুলো কর্তৃক কোম্পানির যে পণ্য বা সেবা যদি ব্যবহার করে প্রত্যাশিত সুবিধা না পায় তোমার ক্রেতা সাধারণ, তখন কোম্পানিগুলো ক্রেতাদেরকে মানি ব্যাক গ্যারান্টির নিশ্চয়তা দিয়ে থাকে। দেখবা যে সানসিল্ক কোম্পানি তাদের লোগোতে লিখে রেখেছে যে মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, সানসিল্ক শ্যাম্পু এদের মানি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ ওই পণ্য বা সেবা তুমি যদি ব্যবহার করে যদি ক্রেতা যদি তাদের সন্তুষ্ট না হয়, তারা যদি তৃপ্তি না পায়, তাহলে সেক্ষেত্রে কোম্পানিগুলো কি করে থাকে, অনেক সময় মানি ব্যাক গ্যারান্টি বা অর্থ ফেরত দানের একটা পদ্ধতি চালু রেখেছে। হ্যাঁ, এটাকে এর মাধ্যমে তোমাদেরকে কি করা হয়, ক্রেতাদেরকে কি করা হয়, ক্রেতাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়। যদি তুমি জানো যে কোম্পানিটার পণ্য আমি মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে, তখন সেই পণ্যটা ক্রয়ের প্রতি তোমার একটা কি হবে, আগ্রহ সৃষ্টি হবে। এটাও একটা তোমার বিক্রয় প্রসার কার্যক্রম। এরপর হচ্ছে মেয়াদি গ্যারান্টি প্রদান। মেয়াদি গ্যারান্টি প্রদানটা কেমন, যে একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি কোম্পানির ওই সকল পণ্য যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় বা কোম্পানির যদি পণ্য যদি সঠিক যদি সেবা প্রদান করতে না পারে, তাহলে তোমার কি করে প্রয়োজন বোধে কোম্পানিগুলো তোমার ওই মেয়াদের পূর্বে যদি কোম্পানির ওই পণ্যটি যদি কার্যকারিতা না আসে বা কোনো উপকার না আসে, তাহলে কোম্পানিগুলো প্রয়োজন বোধে ওই প্রোডাক্টটি চেঞ্জ করে আবার নতুন একটি প্রোডাক্ট দিতে পারে বা রিপেয়ারিং ব্যবস্থা করে দিতে পারে। এই ধরনের তোমার মাধ্যমে কি করে মেয়াদি গ্যারান্টি প্রদান করতে থাকে। দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে কোম্পানি বললো যে 1 বছরের মধ্যে যদি এই প্রোডাক্টটির যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা আমাদেরকে কি করবেন, এই পণ্যটা আবার রিটার্ন দিলে আমরা আপনাকে পুনরায় আরেকটি নতুন পণ্য দিব। এ ধরনের একটা মেয়াদি গ্যারান্টি তারা প্রদান করে থাকে। এরপর হচ্ছে কি প্রিমিয়ামটা কি, অনেক সময় কোম্পানিগুলো এভাবে পণ্য বিক্রির জন্য অফার করে থাকে ক্রেতাদেরকে, যে পুরো যে মূল্য থাকে, মূল্যের বিশেষ অংশবিশেষ, হ্যাঁ, যে অংশবিশেষ তোমার ছাড় দিতে পারে বা তোমার বিনামূল্যে পণ্য বিতরণ করতে পারে। এরকম বিভিন্ন অবস্থা তোমার আসতে পারে, যে কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে উৎসাহিত করার জন্য ক্রেতাদেরকে পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রদান করাকে প্রিমিয়াম বলে। পরীক্ষায় আসতে পারে যে প্রিমিয়াম কাকে বলে, 1 মার্কের সৃজনশীল কোশ্চেন। সেক্ষেত্রে তুমি বলবে যে কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে উৎসাহিত করার জন্য ক্রেতাদেরকে উক্ত পণ্য বা পণ্যের অংশবিশেষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রদান করাকে অংশবিশেষ বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে প্রদান করাকে প্রিমিয়াম বলে। যেমন তোমার লেক্সাস বিস্কুটে 50% এক্সট্রা, তারপরে তোমার প্যারাশুট নারকেল তেলে 25% ফ্রি। এই ধরনের যে বিজ্ঞাপনগুলো, এই ধরনের যে অফারগুলো, এগুলো হচ্ছে প্রিমিয়ামের এক্সাম্পল। হ্যাঁ, যে তোমার 25% 50% তোমার পূর্বের তুলনায় তার থেকে কোয়ান্টিটি বাড়িয়ে দিল, এই ধরনের সুবিধা দেওয়াকে বলা হয় প্রিমিয়াম। তাহলে আমরা কি জানলাম, যে নতুন পণ্য উপস্থাপনের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো 2 নাম্বার, প্রতিযোগিতা মোকাবেলা কি। আমরা জানি যে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে দিয়ে কোম্পানিগুলোকে সবসময়ের জন্য তা কী করতে হয়, ব্যবসা পরিচালনা করতে হয়। আর এই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য কোম্পানিকে বিভিন্ন অফার বা বিভিন্ন প্রসারমূলক কার্যক্রম তাকে গ্রহণ করতে হয়। এই জন্য কী ধরনের প্রসারমূলক কার্যক্রম তাকে গ্রহণ করতে হয়, সেগুলো নিয়ে আমরা আজকে প্রতিযোগিতা মোকাবেলার মধ্যে আলোচনা করব। মূল্য কুপন হ্রাস কি? মূল্য কুপন হ্রাসটার ব্যবস্থাটা হচ্ছে এরকম, তোমরা দেখো অনেক সময় টিভি বা ফ্রিজ কিনতে গেলে দেখবা যে কোম্পানিগুলো তোমাদের একটা কুপন ধরিয়ে দেয়, যে কুপনের মধ্যে তোমার কুপনের একটা স্ক্র্যাচ কার্ড থাকে, সেখানে তোমার ঘষলে দেখা যায় যে সেখানে 1000 টাকা 2000 টাকা পর্যন্ত তোমার সেখানে হ্রাস বা ছাড় দিয়ে থাকে কোম্পানিগুলো। এই কুপনের মধ্যেই তোমার এটা যে কত টাকা ছাড় পেলে সেটা উল্লেখ থাকে, এখানে নাম্বারটা তোমার যে কুপনের উপর যে এটা স্ক্র্যাচটা থাকে, এটা ঘষে দেখলে তুমি সেটা বুঝতে পারবে। তাহলে এই মূল্য কুপন হ্রাসের মাধ্যমে তোমাদেরকে কি করা হয়, পণ্য ক্রয়ে আকৃষ্ট বা উদ্বুদ্ধ করা হয়। হ্যাঁ, যে মূল্য বইতে কি বলছে দেখো, যে মূল্য হ্রাস কুপন ক্রেতা সাধারণের নিকট অত্যন্ত আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে কুপন বলতে এমন এক ধরনের সনদ বা কাগজকে বোঝানো হয়। এক ধরনের সনদ বা কাগজ, তোমাকে গেলে একটা সনদ বা একটা কাগজ দিল, যার মধ্যে বোঝায় যা ক্রেতা সাধারণের অর্থ বাফাতে সাহায্য করে। দেখা যাচ্ছে প্রোডাক্টটার দাম হচ্ছে 20,000 টাকা, কুপনে
তুমি ওখানে দেখলা যে তোমাকে 1000 টাকা ছাড় দিয়ে দিয়েছে কুপনের ভিতর, তুমি দেখলা, তাহলে তুমি ওটা প্রোডাক্টটা পাবে কত, 19,000 টাকায় পেয়ে গেলে। এরকমই আর কি ব্যাপারটা। হ্যাঁ, যে প্রতিযোগিতা মোকাবেলার ক্ষেত্রে এরূপ কুপনের নির্দিষ্ট পরিমাণ মূল্য রাশি ব্যবস্থা গ্রহণ করে ক্রেতা ও বিক্রেতার নিকট বেশ পছন্দীয়, তাই তো। প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এই ধরনের মূল্য কুপন রাশি ব্যবস্থা খুবই জনপ্রিয় এবং ক্রেতার নিকট খুবই গ্রহণযোগ্য একটি পদ্ধতি, অফার। এরপর আসো মূল্য হ্রাস মোড়কীকরণ। অনেক সময় তোমার দেখবা যে মোড়কীকরণে ওর উপরে মূল্য হ্রাস লেখা থাকে, যে মোড়কীকরণ, অনেক কোম্পানি তার মোড়কের উপর দিয়ে লিখে দেয় যে 25% মূল্য হ্রাস বা 10% মূল্য হ্রাস বা 2 টাকা বা 5 টাকা মূল্য হ্রাস, পূর্বের তুলনায় 2 টাকা কমে পাচ্ছেন, পূর্বের তুলনায় 5 টাকা কমে পাচ্ছেন। এ ধরনের মোড়কের উপর দিয়ে, এ ধরনের অফার দিয়ে কোম্পানিগুলো তাদের প্রতিযোগিতামূলক সুবিধা আদায়ের মাধ্যমে কোম্পানিগুলো কী করে থাকে, ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে আকৃষ্ট বা উদ্বুদ্ধ করার চেষ্টা করে থাকে এই পুনরাস। এরপর আসো প্রদর্শনী এবং মেলা। প্রদর্শনী ও মেলা কি, পণ্যের ডিসপ্লে অর্থাৎ প্রদর্শনী করার জন্য তোমার দেশের ভিতর এবং দেশের বাইরে কোম্পানিগুলো কর্তৃক অনেক সময় কি করে, মেলার আয়োজন করে থাকে, তাই তো। এর মাধ্যমে কোম্পানিগুলো তার প্রোডাক্টের যে গুণাবলী আছে, প্রোডাক্টের যে পরিচিতির দরকার, এগুলো তুলে ধরার মাধ্যমে ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে থাকে। দেশের ভিতরেও এগুলো মেলা, অনেক সময় মেলা আয়োজন করে থাকে, তোমার দেশের বাইরেও হয়ে থাকে। এই যে বাণিজ্য মেলা হয়, তাঁত মেলা হয়, এই যে তোমার বিভিন্ন সময় বিভিন্ন যে মেলা অফারগুলো আসে, এই অফারগুলোর মাধ্যমে তোমাদের ক্রেতাদেরকে এই সমস্ত মেলার আয়োজন করে তাদেরকে কোম্পানির পণ্যের প্রতি আকৃষ্ট করে তোলা। এটাই হচ্ছে মূলত এই মেলা বা প্রদর্শনীর উদ্দেশ্য, ঠিক আছে। এই যে বাণিজ্য মেলা হয়, তোমরা বাণিজ্য মেলায় দেখবা যে বিভিন্ন নতুন নতুন পণ্যগুলো এখানে আসে এবং মেলার ভিতর পণ্য নিয়ে অনেক ছাড় দেয়। এই ছাড় দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে হলো পণ্য ক্রয়ে আকৃষ্ট করা। এরপর আসো বিক্রয়োত্তর সেবা অর্থাৎ আফটার সেল সার্ভিস। বাংলাদেশে, আমাদের দেশে অনেক কোম্পানি রয়েছে, বিশেষ করে ইলেকট্রনিক্স কোম্পানিগুলো, ওয়ালটন, তারপরে তোমার সিঙ্গার টিভি, এই ধরনের কোম্পানিগুলো তারা কি করে থাকে, এই আফটার সেল সার্ভিস, ইলেকট্রনিক সামগ্রী পণ্য ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে তারা এই সমস্ত আফটার সেল সার্ভিস দিয়ে থাকে, যার মাধ্যমে ক্রেতাদেরকে আকৃষ্ট করা যায়। অর্থাৎ পণ্যটি তুমি বাসায় ক্রয় করে নিয়ে আসলে, ক্রয়ের পরে যদি এটা কোনো সমস্যা হয়, সমস্যা তোমার 6 মাস 1 বছর পর্যন্ত কোম্পানিগুলো কর্তৃক তাই এটা রিপেয়ারিং ব্যবস্থা, পুনরায় দরকার হলে এটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করে এই আফটার সেল সার্ভিসের সুযোগ করে দিয়ে থাকে কোম্পানিগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে 3 নাম্বার, ভোক্তাদের মধ্যে অনুকূল মনোভাব সৃষ্টি। হ্যাঁ, ভোক্তাদের মধ্যে যদি তুমি অনুকূল মনোভাব সৃষ্টি করতে পারো, তাহলে কোম্পানি তোমার যে পণ্য আছে, কোম্পানির যে পণ্য বা সেবা আছে, সেগুলো তারা খুব দ্রুত সেগুলো রিসিভ করবে বা সেগুলো ক্রয়ের প্রতি তারা একটা আগ্রহ প্রকাশ করবে। তাহলে ভোক্তাদের মধ্যে অনুকূল মনোভাব সৃষ্টির জন্য তোমার কী কী বিষয়গুলো আমাদেরকে একটি কোম্পানি গ্রহণ করতে পারে, যেমন উপহার প্রদান। প্রয়োজন বোধে কোম্পানি তার যে ক্রেতা সাধারণ আছে, তার যে ভোক্তারা আছে, তাদেরকে কি করতে পারে, গিফট প্রদান করতে পারে। কোম্পানির বিভিন্ন লোগো বা বিভিন্ন নাম, কোম্পানি প্রতিষ্ঠানের নাম দিয়ে তাদের উপহার প্রদান দেওয়া যায়, চাবির রিং, মগ, ক্যালেন্ডার, তারপরে তোমার ডায়েরি, এই সমস্ত গিফট প্রদান করার মাধ্যমে কোম্পানিগুলো তোমার ভোক্তাদের মধ্যে একটা অনুকূল মনোভাব সৃষ্টি করতে পারে। তারপরে কি, শুভেচ্ছা জ্ঞাপন। আমরা প্রায় দেখি যে একটা কোম্পানিতে তুমি একসময় প্রোডাক্ট কিনেছিলে, কোম্পানি তোমার হয়তো তোমার যে কোনো ডাটা কালেকশন করে রাখছে, তোমার ফোন নাম্বার রাখছে, ঠিক ঈদ উপলক্ষে, পূজা উপলক্ষে, নববর্ষ উপলক্ষে, এইরকম ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন সময় দেখবে তোমার মোবাইলে একটা এই কোম্পানি থেকে একটা মেসেজ চলে আসছে, এই বিভিন্নভাবে তোমাকে শুভেচ্ছা দিচ্ছে, ঈদের শুভেচ্ছা দিচ্ছে, জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে, বিভিন্নভাবে তোমাকে শুভেচ্ছা প্রদান করে তোমার মধ্যে একটা ওই কোম্পানির প্রতি একটা অনুকূল মনোভাব বা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তোমার প্রতি সৃষ্টি হবে। কোম্পানিগুলো আমাকে মেসেজ করেছে, এটা তোমার ভিতরে একটা ভালো লাগা তোমার ভিতর আসবে। এর মাধ্যমে কিন্তু কোম্পানিগুলো তারা কি করে থাকে, ওই কোম্পানির প্রতি তোমাকে একটা মনোবল বা মনোভাব তোমাকে সৃষ্টি করে থাকে, অনুকূল মনোভাব। এরপরে আসে কি, আকর্ষণীয় মোড়কীকরণ। দেখবা যে প্রোডাক্ট, সেম প্রোডাক্ট, একই প্রতিযোগী কোম্পানি, ওরাও সাবান তৈরি করেছে, এরাও সাবান তৈরি করেছে, কিন্তু মোড়কীকরণ অর্থাৎ প্যাকেটের যে প্যাকেটটার মধ্যে যে প্রোডাক্টটা থাকে, ওই মোড়কীকরণ অর্থাৎ প্যাকেজিংটা যদি যত আকর্ষণীয় হবে, যত দেখতে দৃষ্টিনন্দন হবে, তত কাস্টমারের কাছে সেটা কী হবে, বেশি গ্রহণযোগ্য, কাস্টমার তত ওটার উপর কী হবে, আকৃষ্ট হবে এবং পণ্যটা ক্রয় করবে। এর জন্য আকর্ষণীয় মোড়কীকরণের মাধ্যমেও কোম্পানি ক্রেতার মনে অনুকূল মনোভাব সৃষ্টি করতে পারে। এই জন্য কোম্পানিগুলো যদি যখন তারা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে, তখন তারা সবসময়ের জন্য এই মোড়কীকরণের দিকেও বিশেষভাবে তাদেরকে দৃষ্টি রাখতে হবে, কারণ আকর্ষণীয় মোড়ক আকর্ষণীয়ভাবে ক্রেতাদেরকে আকর্ষণ করতে সক্ষম হয়। এরপরে কি, সামাজিক কাজে অংশগ্রহণ।
সামাজিক কাজে অংশগ্রহণ কি, কোম্পানিগুলো শুধু যদি টেন্ডেন্সি থাকে যে আমি পণ্য বিক্রি করব, বিক্রির মাধ্যমে শুধু মুনাফা অর্জন করবো, তাহলে কিন্তু হবে না। কোম্পানিগুলোকে প্রয়োজন বোধে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে। সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করার মাধ্যমে কোম্পানিগুলো তারা কি করতে পারে, তারা কতদের মনে অনুকূল মনোভাব সৃষ্টি করতে পারে। দেখো ওয়ালটন কোম্পানি, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কোম্পানি, এই যে সমস্ত কোম্পানিগুলো আছে, এরা অনেক সময় কোম্পানির দেশের প্রেক্ষিতে বিভিন্ন খেলাধুলা স্পন্সরশিপের মাধ্যমে তারা কি করে থাকে, সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, তোমার হাসপাতাল প্রতিষ্ঠানে তারা সহায়তা করার মাধ্যমে সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। অনেক সময় মসজিদ তৈরি করে দিয়ে তারা সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। এই সমস্ত সামাজিক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে কোম্পানিগুলো তাদের মধ্যে অনুকূল মনোভাব সৃষ্টি করতে পারে। কারণ আমরা যখন জানবো যে এই কোম্পানি থেকে এই কাজটি করে দেওয়া হয়েছে, এখানে একটা মাদ্রাসা করে দেওয়া হয়েছে, এখানে একটা মসজিদ করে দেওয়া হয়েছে, তখন আমরা আস্তে আস্তে তার মনে একটা ওই কোম্পানির প্রতি একটা অনুকূল ধারণা সৃষ্টি হবে যে না, এই কোম্পানিটা শুধু মূল দায়িত্ব তাদের প্রফিট করা নয়, তারা বিভিন্ন সামাজিক কাজও আমাদের সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের এই সামাজিক দায়বদ্ধতা বিষয়টি খুবই স্বীকৃত একটি বিষয়। এটা প্রত্যেকটি প্রতিষ্ঠানের এটা করতে হবে। হ্যাঁ, তাহলে এইভাবে সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে কোম্পানিগুলো অনুকূল ধারণা সৃষ্টি করতে পারে। এবার আসো কারবার, ডিলার ও পুনঃ বিক্রেতার বিক্রয় প্রসার। কারবার ও ডিলার ও পুনঃ বিক্রেতা বলতে কারা বোঝাচ্ছে? যারা একবার পণ্য কিনে আবার পুনরায় বিক্রি করে। এই ধরনের কারা? এরা হচ্ছে পাইকার, খুচরা ব্যবসায়ী, তাই তো? তাহলে পুনঃ বিক্রেতা বলতে আমরা বুঝি হচ্ছে পাইকার এবং খুচরা ব্যবসায়ী। তাহলে কারবার, ডিলার, পাইকার এবং খুচরা ব্যবসায়ীদের পণ্য বিক্রয়ে উৎসাহিত করার জন্য বা অনুপ্রাণিত করার জন্য, উৎপাদনকারী প্রোডাক্ট যেন তারা ক্রেতার নিকট বা ভোক্তার নিকট সহজে পৌঁছে দেয় বা আগ্রহ সৃষ্টির মাধ্যমে তারা পৌঁছে দেয়, এ ধরনের কাজে তাদেরকে উৎসাহিত প্রদান করার জন্য কোম্পানি কর্তৃক এই সমস্ত কারবার বা ডিলার বা পুনঃ বিক্রেতাদেরকেও বিভিন্ন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয় কোম্পানিকে। এই ধরনের কার্যক্রমকে বলা হয় কারবার বা ডিলার পুনঃ বিক্রেতার বিক্রয় প্রসার। কি কি কাজ করতে হয়? ব্যবসায়িক, এক নম্বর হচ্ছে ব্যবসায়িক ছাড়, ভাতা প্রদান, অর্থ প্রদান, উপহার প্রদান, প্রণোদনা প্রদান ইত্যাদি। যেমন ব্যবসায়িক ছাড় কি? অনেক সময় কোম্পানিগুলো এই সমস্ত ডিলার বা কারবার বা পুনঃ বিক্রেতাদের জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে যে একসঙ্গে যদি তুমি 1 কার্টুন মাল বা 12 ডজন পণ্য কেনো, তাহলে তোমাকে 1 ডজন পণ্য ফ্রি দেওয়া হবে। হ্যাঁ, বলা হলো যে তুমি 50,000 টাকা পণ্য কিনলে তোমাকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। এই ধরনের ব্যবসায়িক বিভিন্ন ছাড়ের মাধ্যমেও কোম্পানিগুলো কি করে থাকে, এই কারবার বা ডিলারদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে থাকে, পণ্য ক্রয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করে থাকে, যাতে তারা পণ্য ক্রয় করে নিয়ে সেটা পুনরায় কি করতে পারে, ক্রেতা বা ভোক্তাদের সাথে বিক্রয় করতে পারে। এরপরে কি? ভাতা প্রদান। বিভিন্ন ভাতা আছে তোমার, যে যদি তোমার ব্যবসায়িক বিভিন্ন ভাতা আছে, এই কারবার ও ডিলার দেশে ভাতা প্রদানের মাধ্যমেও তোমার পণ্য ক্রয়ে উৎসাহিত করে থাকে। দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো কর্তৃক অনেক সময় দোকানদারকে তোমার তাদের পণ্য প্রদর্শনের জন্য বা তাদের পণ্যগুলো ডিসপ্লে করার জন্য, এই বিভিন্ন কাজের জন্য তাদের অনেক সময় র্যাকে তাদের পণ্যগুলো সাজিয়ে রাখার জন্য অনেক সময় কোম্পানিগুলো কর্তৃক কী হয়, ভাতা প্রদান করা হয়। মাসিক একটা ভাতা প্রদান করলো যে আপনি আমার কোম্পানির যদি এই প্রোডাক্টগুলো ডিসপ্লে করেন আপনার এই র্যাকে, তাহলে আমি আপনাকে মাসে মাসে 500 টাকা বা 1000 টাকা করে ভাতা দেবো। এই ধরনের ভাতা প্রদানের মাধ্যমেও কোম্পানিগুলো কী করে থাকে, তাদেরকে এনকারেজ করে থাকে, পণ্য ক্রয় উৎসাহিত করে থাকে। এরপর হচ্ছে অর্থ প্রদান। অর্থ প্রদানটা কি? অনেক সময় যাতে উৎপাদনকারীর নির্দিষ্ট পণ্য বা সেবা ভোক্তা সাধারণ কাছে পৌঁছে দেওয়ার জন্য, বিক্রয় বাড়ানোর জন্য অর্থ প্রদানের ব্যবস্থা করে থাকে। কারবার বা ডিলারদেরকে প্রয়োজনে অর্থ ও বরাদ্দ দিয়ে থাকে কোম্পানিগুলো, যাতে তারা অর্থ পাওয়ার মাধ্যমে তারা যেন আরও বেশি কাজে কি হয়, অ্যাক্টিভ হয়ে তারা কোম্পানির পণ্য বিক্রয় কাজে নিয়োজিত থাকতে পারে। এরকম কাজগুলো তারা কি করে থাকে। দেখো যে বলতেছে যে ডিলার বা পুনঃ বিক্রেতা ও পণ্য বিক্রয়ের জন্য নগদ অর্থ বা উপহার প্রদান করা বিক্রয় প্রসার অন্যতম হাতিয়ার। হ্যাঁ, এই ধরনের প্রসার হাতিয়ার মাধ্যমে উৎপাদনকারী পণ্য চূড়ান্ত ভোক্তাদের নিকট দ্রুত সময়ের মাধ্যমে পৌঁছে দেয়। তাহলে অর্থ প্রদানের মাধ্যমে যেটা করা হয়, অর্থাৎ পুশ মানি বলে, টাকার মাধ্যমে। দেখবা যে অনেক সময় ওষুধ কোম্পানিগুলোর যে রিপ্রেজেন্টেটিভগুলো তোমরা দেখো, যে প্রতিনিধিগুলা, এরা ওষুধ কোম্পানি অনেক সময় ডাক্তারদেরকে তোমার অর্থ প্রদানের মাধ্যমে তাদের ওই পণ্যটা, নির্দিষ্ট পণ্যটা প্রেসক্রাইব করার জন্য তারা কী করে থাকে, প্রয়োজনে তাদেরকে অর্থ প্রদান করে থাকে, অর্থাৎ পুশ মানি দিয়ে থাকে। ঠিক একইভাবে কারবার বা ডিলারদেরকেও কোম্পানিগুলো কী করে থাকে, পুশ মানি বা অর্থ প্রদান করে থাকে। উপহার প্রদান, বিভিন্ন উপহারের মাধ্যমে অনেক সময় কোম্পানিগুলো এই ডিলারদেরকে বা পুনঃ বিক্রেতাদেরকে দোকানে ফ্রিজ, বাসার জন্য এসি, টেলিভিশন, বিভিন্ন গিফট, এরকম গিফট প্রদান করার মাধ্যমে তাদেরকে কী করে থাকে, এনকারেজ করে থাকে, এই উপহার প্রদান করে থাকে। প্রণোদনা প্রদান,
অনেক সময় কী করে থাকে কোম্পানিগুলো বিভিন্ন প্রণোদনার অফার করে থাকে, হ্যাঁ, যে ব্যবসায়িক ট্যুর দিয়ে থাকে, যদি পণ্যের বিক্রয়টা বাড়াতে পারে, কোম্পানির পণ্যটা বিক্রি আগের তুলনায় বাড়াতে পারে, তাহলে কোম্পানিগুলো কী করে থাকে এই ডিলার বা পুনর্বিক্রেতাদের জন্য প্রণোদনা প্রদান করে থাকে। কেমন যে 2 রাত 2 দিন সপরিবারে কক্সবাজারে তোমাদের ফ্রি ট্যুর দিতে পারে, তারপরে তোমার বিমানে তোমার মালয়েশিয়া ট্যুর দিতে পারে, বিভিন্ন প্রণোদনা প্রদানের মাধ্যমে, বা তোমার নগদ অর্থ দিতে পারে। এই সমস্ত প্রণোদনা প্রদানের মাধ্যমেও কারবার বা ডিলারদেরকে কী করা হয়, তাদের কাজে আগ্রহ সৃষ্টি বা অনুপ্রাণিত করা হয়। এরপরে আসো 3 নাম্বার, যে ব্যবসায় বা বিক্রয় কর্মীদের জন্য বিক্রয় প্রসার। আমরা জানি যে কোম্পানির যে উৎপাদিত পণ্য সাধারণত বিক্রয় কর্মীদের জন্য দিয়েই এই প্রোডাক্টটি তাদের সেল করতে পারে। উৎপাদনকারীর পক্ষে সম্ভব নয় যে তার উৎপাদিত পণ্য সে চূড়ান্ত ভোক্তাদের কাছে যে পৌঁছে দেবে। উৎপাদনকারীর উৎপাদিত পণ্য একটা সেলস ফোর্স বা বিক্রয় বাহিনী দ্বারা সেগুলোকে কী করা হয়, ক্রেতা সাধারণ বা চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া হয়। আর এই কারণেই এই বিক্রয় কর্মীদের জন্য বিভিন্ন রকম প্রসারমূলক কার্যক্রম কোম্পানিকে গ্রহণ করতে হয়। দেখো, 1 নম্বর আছে ট্রেড শো এবং কনভেনশন, 2 নম্বর আছে বিক্রয় সেবা, 3 নম্বর আছে বিক্রয় কর্মীদের প্রেষণা প্রদান, 4 নম্বর আছে বিক্রয় প্রতিযোগিতা। ট্রেড শো এবং কনভেনশন কোনটা? কোম্পানিগুলো বিভিন্ন সময় দেশের ভিতর এবং দেশের বাইরে বিভিন্ন ব্যবসায়িক ট্রেড শো, হ্যাঁ, ট্রেড মানেই তো ব্যবসায়, এই ব্যবসায়িক শো এবং কনভেনশন, আলাপ আলোচনা বা সভা সমাবেশের মাধ্যমে তারা কী করতে পারে, বিক্রয় কর্মীদেরকে কাজে অংশগ্রহণ করার মাধ্যমে তাদেরকে কাজের প্রতি কী করতে পারে, তাদের অংশগ্রহণ মাধ্যমে তাদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারে। এটা একটা ইতিবাচক ভূমিকা পালন করে বিক্রয় কর্মীদের জন্য। এরপর আছে বিক্রয় সভা, মাসিক অথবা তোমার 6 মাসে একবার অথবা সাপ্তাহিক বিভিন্ন সময় বিক্রয় কর্মীদের নিয়ে বিভিন্ন বিক্রয় সভা আয়োজন করে থাকে কোম্পানিগুলো। এই বিক্রয় সভা আয়োজন করার মাধ্যমে কোম্পানির তারা অংশগ্রহণের মাধ্যমে বিক্রয় কর্মীগুলো তারা কী করতে পারে, নিজেদেরকে গুরুত্বপূর্ণ বলে মনে করে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ মনে করার মাধ্যমে তারা বিক্রয় কাজে আরও বেশি দক্ষতার সাথে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে কোম্পানিগুলো অনেক সময় তারা কী করে থাকে, বিক্রয় সভা আয়োজন করে থাকে। এরপরে আসো বিক্রয় কর্মীদের প্রেষণা প্রদান। বিক্রয় কর্মীদের যাতে তারা বিক্রয়ের পরিমাণটা বাড়াতে পারে, তারা যেন কোম্পানির বিক্রি বা সেলসটা পূর্বের তুলনায় এগিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য বিক্রয় কর্মীদের বিভিন্ন প্রেষণা, হ্যাঁ, মোটিভেশন দিয়ে থাকে কোম্পানিগুলো। এই মোটিভেশন সাধারণত 2 ভাবে দিতে পারে। একটা হচ্ছে ফিনান্সিয়াল মোটিভেশন, অনেক সময় হচ্ছে নন ফাইন্যান্সিয়াল মোটিভেশন। ফিনান্সিয়াল মোটিভেশন কোনগুলো? তাদেরকে পদোন্নতি দিতে পারে, তাদেরকে নগদ অর্থ প্রদান করতে পারে, তাদেরকে বোনাস ইনক্রিমেন্টের ব্যবস্থা করতে পারে। তারপরে তারা কী করতে পারে, কাজের নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, যেটা নন ফাইন্যান্সিয়াল মোটিভেশন, যেটা হ্যাঁ, অনার্থিক প্রেরণা যেটা কোম্পানি বিক্রয় কর্মীদের দিতে পারে। ভালো কাজের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করা, তাদেরকে কাজের স্বীকৃতি প্রদান করা, তাদের সাথে ভালো আচার ব্যবহার করা, কাজের উপযুক্ত পরিবেশ প্রদান করা ইত্যাদি কাজের মাধ্যমে বিক্রয় কর্মীদের বিভিন্নভাবে প্রেরণা দান করানো যায়। এরপর আসো বিক্রয় প্রতিযোগিতা। একজন বিক্রয় কর্মীর সাথে আরেকজন বিক্রয় কর্মীর একটা কম্পিটিশন যদি থাকে, যদি বিক্রয় কর্মীর এরকম যে তোমার প্রতিষ্ঠান কর্তৃক এমন একটি অফার থাকো যে বিক্রয় কর্মীটা বেশি সেল করবে তার জন্য আমরা নগদ অর্থে দিব, বা তাকে টার্গেট পূরণ করতে পারলে তাকে এই গিফটগুলো দেওয়া হবে, হ্যাঁ, এই বিভিন্ন রকম তোমার অফার বা বিভিন্ন রকম তোমার সুযোগ সুবিধা বা বৃদ্ধির মাধ্যমেই তোমার কোম্পানিগুলো তারা একে অন্যের সাথে বিক্রয় প্রতিযোগিতার মাধ্যমে তারা কোম্পানির বিক্রয়টা বাড়ায় নিতে পারে। এভাবে তারা বিক্রয় কর্মীদেরকে তাদের কাজের প্রতি কী করে থাকে, আগ্রহ সৃষ্টি করে থাকে। তাহলে আমরা দেখলাম যে বিক্রয় প্রসারের কৌশল বা পন্থা বা হাতিয়ারগুলো আজকে আমরা এখানে আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে একটি কোম্পানি তার বিক্রয় বাড়ানোর জন্য কীভাবে তারা বিক্রয় প্রসার কার্যক্রম চালায়, সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা আজকে যে আলোচনা সেটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই আজকে ক্লাস আমি শেষ করছি। পরবর্তীতে আমরা বিক্রয় প্রসার নিয়ে আমাদের আলোচনা শেষ। আমরা পরবর্তী লেকচারে বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্থ সুন্দর মঙ্গল কামনা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।